শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানালেন ডক্টর ইউনূস, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। জানাবো যেভাবে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, দিল্লির গ্যারান্টি নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র মেরামত সংস্কার আনতে প্রাথমিকভাবে 6 কমিশন গঠন, কাজ শুরু অক্টোবরে, বললেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় দল বেঁধে হামলা ও ভাঙচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সন্তানের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সবাই দাবি করে বলতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ গড়ে তুলব। সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না। মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা প্রতি বছর তাদের করতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেষ দিন পর্যন্ত তিনি চেষ্টা করেছেন দরকার হলে 1-2 লাখ লোককে হত্যা করে হলেও টিকে থাকতে হবে, কিন্তু সেটি তার পক্ষে সম্ভব হয়নি। সিলেটে ছাত্র জনতা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এটিএম তুবারের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে কবজায় রাখতে চায় মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা সেটাই মনে করে নিয়েছিলেন। উনি দেশকে কৃতদাস করে রাখতে চেয়েছিলেন তার ক্ষমতার জন্য, আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 7 জানুয়ারি নির্বাচন করে মনে করেছিলেন তিনি অদ্বিতীয়, তাকে আর কেউ ধরাছোঁয়ার মধ্যে পাবে না। আল্লাহ তো সব সময় দেখেন, অনেক সময় দড়ি ছেড়ে দেন, তারপর যদি দড়ি টান দেন তখন মানুষ বুঝতে পারে তার ক্ষমতা কত কম। তিনি শেখ হাসিনার দুঃশাসনের কথা স্মরণ করে বলেন, সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করেছিলেন শেখ হাসিনা। শিশু, কিশোর, তরুণ এদেশে রক্ত পান করে শেখ হাসিনা আবারও ভেবেছিলেন ক্ষমতায় টিকে থাকবেন, কিন্তু একের পর এক নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরেছিলেন, শেখ হাসিনা তার টেরই পাননি। শিক্ষার্থীদের আত্মদানের কারণে শেখ হাসিনাকে পালাতে হয় জানিয়ে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে বাচ্চা ছেলেরা যখন নিজেদের জীবন দিচ্ছেন, একের পর এক সেই জীবন দেওয়ার পর লাশ রেখে তার সহকর্মী আরেক শিশু কিশোর এগিয়ে দিচ্ছে তাদের জীবন দেওয়ার জন্য। এই আত্ম-উৎসর্গ, এই আত্মদান বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন, আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে। ছাত্র জনতার এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না মন্তব্য করে তিনি বলেন, আজকে এই শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন 16 বছর ধরে, এখনও যারা দিয়ে যাচ্ছেন, গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে, এখন আরেকভাবে দেখছে। সীমান্তের বিএসএফের গুলি করে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষ না? দেখা মাত্রই আপনি সীমান্তে গুলি করে হত্যা করেন। আপনি ঠাকুরগাঁও বালিয়াগাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন। কয়েকদিন আগে 1 সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করলেন। বাংলাদেশের নানা আন্দোলনকে ভারতের নীতি নির্ধারকরা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উপস্থাপন করতে চান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও মারামারি হয়, তখন আওয়ামী লীগের কোনো নেতার নাম যদি ধনঞ্জয় হয় কিংবা সুকুমার হয়, এটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাঙ্গার খেতাব দেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আজকে যে বাংলাদেশের নাগরিক জয়ন্ত স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো, এটাকে কি নাম দেবেন আপনারা? এটাকে এখন কি বলবেন আপনারা? এখন তো আপনার পরিচয় সে বাংলাদেশি বেআইনিভাবে সীমান্ত পার হচ্ছিল।
বাংলাদেশি মানুষকে পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে মন্তব্য করে তিনি বলেন, কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লাখ কোটি টাকা লুটপাটকারী চোরেরা কেউ দিল্লি পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশি দেখামাত্র গুলি চালায়। সেই হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তার বেঁচে থাকার অধিকার নেই। ভারত বাংলাদেশকে তাদের ইচ্ছা মাফিক চালাতে চায় উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমনভাবে পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কবজার মধ্যে রাখতে চায়, মুঠোর মধ্যে রাখতে চায়। ওরা আমাদের কথার বাইরে যাবে কেন? আমরা যা করব, আমরা যা বলবো তাই করবে। আমরা যাকে যেভাবে স্বীকৃতি দেব বাংলাদেশ তাই মানবে। শেখ হাসিনা এমন মেনেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছিলেন, কারণ উনি নিজেদের জনগণকে কৃতদাস হিসেবে রাখতে চান তার ক্ষমতার জন্য। আর এটার গ্যারান্টি পেয়েছেন দিল্লির কাছ থেকে। দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের নির্বাচন, ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার সব কিছুকে পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার শোনার ক্ষমতা নেই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায়, বর্বচিতভাবে। এর আগে তিনি সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুবারের পরিবারের সঙ্গে কথা বলেন। সাংবাদিক তুবারের মাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দোয়া চেয়ে তিনি বলেন, তাদের এই অবদানের কারণে আজকে আমরা নিঃশ্বাস নিতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি, স্বাধীন একটা পরিবেশ তৈরি হয়েছে, স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ তাদের এই অবদান দেশের মানুষ কোনোদিনও ভুলবে না। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠাকে কেন্দ্রে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে 6টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে। বুধবার অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা অর্জন করেছি। এর বাস্তবায়ন তথা বাংলাদেশে ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানা বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনার গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবারের বা অন্য কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্রমাগতভাবে গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই অভ্যুত্থানের মাত্রাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুঈন চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদ্দিন মালিক দায়িত্ব পালন করবেন। এসব কমিশনের জন্য সদস্যদের নাম কমিশন প্রধানের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা, বাংলাদেশের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ডক্টর ইউনূস বলেন, পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করবে বলে আশা করছি এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার সম্ভাবনার রূপরেখা চূড়ান্ত হবে। এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে একটি ধারণাও দেওয়া হবে। এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্নির্মাণের তাগিদে ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে বিশ্বাস করি।